আমি র‍্যাব 10 এ কর্মরত ছিলাম। আমরা দুজন রয়ের এজেন্ট, আমরা এনসিপির হয়ে ভাড়ায় খাটতে আসছি। আক্রমণের সাথে জড়িত ছিলাম শুটার হিসেবে। আমি শামীম হাসান, আর আমার পাশে যে ব্যক্তিটা বসেছিলেন তিনি গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি রিপন ভাই। আমার খুব পরিচিত এবং অনেকদিন চেনা জানা। আমাদের আসলে রিপন ভাইয়ের একটু গেটআপ আমার গেটআপটা আসলে মিলে যাচ্ছিল, আর আমাদেরকে মানে সুবিধা হচ্ছিল গুজব ছড়ানোর জন্য যে আমরা দুজন রয়ের এজেন্ট, আমরা এনসিপির হয়ে ভাড়ায় খাটতে আসছি। হ্যাঁ, আমরা আসলে আক্রমণের সাথে জড়িত ছিলাম, শুটার হিসেবে আমাকে আখ্যা দিচ্ছিল। আসলে আমি তখনই জবাবটা দিতে চাচ্ছিলাম, কিন্তু জবাবটা দিতে পারি না এই কারণেই যে আমি আসলে লাইফ রিস্কে ছিলাম। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল বারবার। আমি আসলে একটা সেফ জোনে যাই। সেফ জোনে যাওয়ার পরে আমি আসলে আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা লাইভে চলে আসি। যখন লাইভে চলে আসি তখন অনেক দেরি হয়ে যায়, যার কারণে একটা মিশ্র প্রতিক্রিয়া মানুষের ভিতর তৈরি হয়। এরপর থেকে আমার প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের ভিতর থাকি, গুজবের ভিতর থাকি। তারপর আমি চেষ্টা করি যে আসলে আমাকে এই ব্যাপারটা নিয়ে গণমাধ্যমের সাথে আসলে একটু কথা বলা দরকার। আপনাদের কাছে আসছি শুধু মানুষের মাঝে এই কথাটা একটু পৌঁছে দেন যে আমি বাংলাদেশি নাগরিক, আমি সাবেক পুলিশ কর্মচারী, আমি এসআই ছিলাম এবং আমি মজলুম। আমি যথেষ্ট মজলুম। আমি আওয়ামী লীগ সরকারের আমলে জেল খাচ্ছি। আমি আওয়ামী লীগ সরকারের আমলে 2 বছর পুলিশ লাইনে বন্দী ছিলাম। আমি আমার সব কিছু হারাইছি, এমনকি আমি ওই ঘটনার ভিতরে আমার বাবাকেও হারাইছি। মূল কারণটা ছিল আসলে আবরার ফাহাদ ভাই যখন মারা যায়, তখন আমি র‍্যাব 10 এ কর্মরত ছিলাম। তখন এসআই হিসেবে এখানে কর্মরত ছিলাম। আবরার ফাহাদ ভাইয়ের আসলে নৃশংস হত্যাকাণ্ড দেখে আমি আসলে চুপ থাকতে পারিনি। যখন আবরার ফাহাদ ভাইয়ের সম্পর্কে আমি একটু লেখালেখি করি, একটু উচ্চস্বরে কথা বলতে থাকি, তখন আমাদের বেনজির স্যার ছিল আসলে র‍্যাবের মহাপরিচালক হিসেবে। উনি আমাকে আসলে তখন থেকেই টার্গেট করেন। কোটালীপাড়া থানায় জুয়া খেলার ওখানে যখন একটা লোক পড়ে যায়, আমাকে সেখানে পাঠানো হয়। অসুস্থ হয়ে পড়ে যায় গাছের সাথে ধাক্কা লেগে। আমি লোকটাকে হসপিটালাইজড করি এবং পরের দিন শুনি যে ওই লোক মারা গেছে, এবং ওই মামলায় আমাকে আসলে চাকরিচ্যুত করা হয়, জেল খাটানো হয়। আসলে আমি দীর্ঘদিন ওখানে ডিবিডিএসবিতে 10-12 বছর কাজ করার কারণে আমার যথেষ্ট ভালো সোর্স ছিল যে আসলে এটা আসলে পুলিশেও জানতো। আমি আমার লাইভে উল্লেখ করছি যে আসলে কোন পুলিশ কর্মকর্তা এই হামলার কথাটা জানতো। এখন মুখ খুলতেছি না এই একটা মাত্র কারণেই যে দেখেন ওখানে প্রায় 13-14টা মামলা হয়েছে, স্বাধীন একটা তদন্ত কমিশন গঠন হয়েছে। এখন এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেটা বাংলাদেশের চলমান আইনের পরিপন্থী কাজ হয়ে যাবে। তো তদন্ত চলতে থাকুক, আর আপনারা শুধু এতটুকু আমাকে সহযোগিতা করবেন যেন ওই রয়ের এজেন্ট, ওই আমাকে শুটার, আমি আসলে গোপালগঞ্জের মাটি মানুষের সাথেই আমি মিশেছিলাম। আমাকে সেখানে অনেকেই চিনে, আমাকে জানে এবং ভালো মানুষ হিসেবে জানে। আসলে এনসিপির সাথে জড়িত না, আমি বিপ্লবের সাথে জড়িত। দেখেন, এনসিপি যদি দেশের জন্য কাজ করে আমি এনসিপির সাথে, ওই জামাত বিএনপি যদি দেশের স্বার্থে কাজ করে আমি তাদের সাথে। শুধু আমি তাদের সাথে না যারা ফ্যাসিস্টকে সমর্থন করে, আমি তাদের সাথে না যারা শেখ হাসিনাকে সমর্থন করে। এটা আসলে করার সুযোগ নেই। আসলে আপনারা যারা গণমাধ্যম ছিলেন ওখানে দেখছেন, যারা প্রথম সারির গণমাধ্যম, এই শুট কারা করছে, কিভাবে করছে, আইএসপিআর থেকে কিন্তু সেটা ক্লিয়ার করা হয়েছে, বারবার ক্লিয়ার করা হয়েছে। পুলিশ কত রাউন্ড গুলি করছে এবং সেখানে পাবলিক কি পরিমাণ হতাহত হয়েছে বারবার ক্লিয়ার করা হচ্ছে। এখানে আমি যদি শুট করি, আমি যদি সেখানে কোনো গ্যাঞ্জামের সাথে জড়ায় যাই, এবং আপনারা জানেন যে ওখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, গোপালগঞ্জে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে ঘটনাস্থলের পাশেই। হ্যাঁ, সেখানে একটু ধরা পড়ার কথা ছিল যে আমি আসলে শ্যুট করছি কিনা, আমি মারামারির ভিতর ছিলাম কিনা। যখনই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে যায়, আমি সাথে ওখান থেকে চলে আসি, কারণ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তখন সেনাবাহিনী প্রোটেক্ট করতেছিল। আসলে যোগাযোগ করার প্রয়োজন এই কারণে মনে করি নাই, কারণ আপনারা যতক্ষণ না পর্যন্ত আমাকে বাংলাদেশি হিসেবে পরিচয় করায় দিচ্ছেন, যতক্ষণ না আমাকে আসলে স্বাভাবিক একজন মানুষ হিসেবে পরিচয় করায় দিচ্ছেন, মজলুম হিসেবে যতক্ষণ না পর্যন্ত পরিচয় করায় দিচ্ছেন, আমি তাদের কাছে যদি যাই তারাও আমাকে ভুল বুঝে। এখানে একটা ভুল বোঝাবুঝি তো হয়ে গেছে। আমার একার একটা লাইভে তো আর আমাকে সেভ করা যাবে না। এনসিপি তো আর কারোর ব্যক্তিগত দায় নেবে না। আপনারা যখন এই ব্যাপারটাকে একটু প্রচারণা করবেন ভালোভাবে, তখন দেখবেন যে তারা আমাকে অবশ্যই নক করবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমার নাম শামীম হাসান, আমার নিজ জেলা ফরিদপুর, কর্মস্থল ছিল আমার সর্বশেষ গোপালগঞ্জ জেলা।